বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব থিওরিজ অফ ডিভিডেন্ড নিয়ে। তো সেই আলোচনায় আমাদের থাকবে যে কী কী থিওরি আছে ডিভিডেন্ড পলিসি নিয়ে। একটা হচ্ছে ওয়াল্টার মডেল, একটা হচ্ছে গর্ডন মডেল, একটা হচ্ছে ইরিভিলেন্ট অফ ডিভিডেন্ড পলিসি, একটা মডিগ্লেনিয়াল মিরার হাইপোথিসিস, তারপর ইম্প্যাক্ট অফ আদার ইমপারফেকশন অফ দ্য ডিভিডেন্ড পলিসি, তারপর ফিনান্সিয়াল যে সিগন্যালিং ইত্যাদি নিয়ে আমরা কী করব আজকে কথা বলব। প্রথমে আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে রিলিভেন্স অফ ডিভিডেন্ড পলিসি। দো ডিভিডেন্ড ডিসিশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, but there are controversies regarding the relevance of the dividend policy. Depending on the relevance of the dividend policy, theories can be two types. একটা হচ্ছে theories considering dividend decision relevant for the value of the firm, আর হচ্ছে theories considering dividend decision irrelevant for the value of the firm. আর dividend policy as a relevant matter. আচ্ছা, generally following aspects are influenced by the dividend policy. এরকম 6টা জিনিস আছে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি অফ এ ফার্ম, তারপরে লিকুইডিটি পজিশন, এক্সপেকটেশন অফ দ্য ইনভেস্টার, এক্সপানশন অফ বিজনেস, তারপর হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার, আর একটা হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। তাহলে এই কটা জিনিস এফেক্ট করে ডিভিডেন্ড পলিসিকে আর কি। আর ডিভিডেন্ড পলিসি নিয়ে যে সমস্ত মডেল আছে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ওয়াল্টার মডেল। এই মডেলটি হচ্ছে প্রফেসর J.E. ওয়াল্টার অ্যাডভোকেটেড দিস মডেল, পাবলিশ দিস মডেল অন দ্য রিলিভেন্সি অফ দ্য ডিভিডেন্ড পলিসি ইন দ্য আর্টিকেল ডিভিডেন্ড পলিসি, ইটস ইনফ্লুয়েন্সেস অন দ্য ভ্যালু অফ এন্টারপ্রাইজ। ইন মে 1963 হি পাবলিশ দ্য মডেল। এটার মেন থিম হচ্ছে দ্য ডিভিডেন্ড পলিসি অলওয়েজ ইনফ্লুয়েন্সেস দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। অ্যাকর্ডিং টু ওয়াল্টার, ডিভিডেন্ড পলিসি অফ এ ফার্ম ডিরেক্টলি ডিপেন্ডস অন দ্য ইনভেস্টমেন্ট পলিসি। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড দ্য রেট অফ রিটার্ন ইনফ্লুয়েন্স দ্য ডিভিডেন্ড পলিসি অফ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এটার জন্য অ্যাজাম্পশন আছে 6টা। প্রথমটি হচ্ছে দ্য রেট অফ রিটার্ন অফ এ ফার্ম ইজ কনস্ট্যান্ট, দ্য কস্ট অফ ক্যাপিটাল অফ এ ফার্ম ইজ কনস্ট্যান্ট। থার্ড হচ্ছে দ্য ফার্ম ডিপেন্ডস 100% অন ইন্টারনাল ফিনান্সিং ফর ইনভেস্টমেন্ট। ফোর্থ হচ্ছে অল আর্নিংস অফ এ ফার্ম আইদার রিইনভেস্টেড অর ডিস্ট্রিবিউটেড অ্যাজ ডিভিডেন্ড। বিগিনিং আর্নিং অ্যান্ড ডিভিডেন্ড নেভার চেঞ্জ, দ্য লাইফ অফ এ ফার্ম ইজ ইনফিনিট। এই 6টা অ্যাজাম্পশনের উপর এই মডেলটা হয়। সেখানে আমরা যদি মার্কেট প্রাইস করতে চাই, পি সমান হবে ডি ইন্টু আর ডিভাইডেড বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। অর্থাৎ এখানে আমার পি হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, এটা আমি ক্যালকুলেশন করব। ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, আর হচ্ছে রেট অফ রিটার্ন, কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, ই হচ্ছে ইপিএস অর আর্নিং পার শেয়ার। তাহলে আমার এখানে কিন্তু মার্কেট প্রাইস অর পার শেয়ার এটাই কিন্তু আমার কি বিবেচ্য বিষয়। তারপরে আমার যেটা যে এই মডেলের কিছু সমালোচনা আছে ওয়াল্টার মডেল, যে সে অনেকে বলতে চায় ইন দ্য ওয়াল্টার মডেল ইট ইজ এজিউম দ্যাট দেয়ার আর নো এক্সটার্নাল ফিনান্সিং, বাট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন এ ফার্ম ক্যান নট এক্সিস্ট উইদাউট এক্সটার্নাল ফিনান্সিং। এটাই এটার বড় দুর্বলতা। Professor Walter assumed that the value of the firm rate of return will remain constant, but it is simply impossible. Another drawback of the Walter model is value of K is assumed to be constant, but it is not perfect. আমরা দেন আলোচনা করব গর্ডন মডেল নিয়ে। প্রফেসর মাইরন গর্ডন also advocate in favor of the রিলিভেন্স অফ দ্য ডিভিডেন্ড পলিসি নিয়ে এই মডেলটা উনি দিয়েছে, যে কেন কখন এটা রিলিভেন্ট হবে।
এটা মেন থিম হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য ফার্ম ইজ ইনফ্লুয়েন্সড বাই ইটস ডিভিডেন্ড পলিসি, দাস ডিভিডেন্ড পলিসি ইজ রিলিভেন্ট ইন কেস অফ ভ্যালুয়েশন অফ দ্য ফার্ম। এইখানেরও 7টা অ্যাজাম্পশন আছে। সেটা হচ্ছে দ্য ফার্ম উইল বি ফিনান্সড বাই 100% ইকুইটি, অর্থাৎ কোনো ডিবেঞ্চার থাকবে না। সেকেন্ড হচ্ছে দেয়ার উইল বি নো এক্সটার্নাল ফিনান্সিং। থার্ড হচ্ছে ভ্যালু অফ দ্য কস্ট অফ ক্যাপিটাল, রেট অফ রিটার্ন উইল রিমেন আনচেঞ্জ, লাইফ অফ দ্য ফার্ম ইনফিনিট। ফিফথ হচ্ছে দ্য রিটেনশন রেশিও উইল রিমেন কনস্ট্যান্ট। সিক্স হচ্ছে অ্যাজ দ্য রেট অফ রিটার্ন অ্যান্ড দ্য রিটেনশন রেশিও আর অ্যাজিউমড টু বি কনস্ট্যান্ট, দেন দ্য গ্রোথ রেট উইল অলসো রিমেন কনস্ট্যান্ট। আর ফর দ্য implementation or use of the Gordon model, the value of the K must be greater than the value of the G. এই হচ্ছে এটার অ্যাজাম্পশন। আর ফর্মুলা হচ্ছে P সমান সমান E ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই K মাইনাস BR। মানে P হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, E হচ্ছে আর্নিং পার শেয়ার, B হচ্ছে রিটেনশন রেশিও, আর 1 মাইনাস B হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও, কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, আর হচ্ছে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর BR বা জি হচ্ছে গ্রোথ রেট। তো এইটারও কিন্তু একটু সমালোচনা আছে আর কি, যে এটার অনেক জিনিস এনেকে কনস্ট্যান্ট ধরা হয়েছে, কিন্তু আসলে তো এই জিনিস কনস্ট্যান্ট থাকে না আর কি। তারপরে আমরা আলোচনা করব ইরিলিভেন্স অফ ডিভিডেন্ড পলিসি। Dividend policy is a common company may be important for various financial decision, but its influence on the market price of the share is not certain. Though Walter Gordon and few other experts advocate in favor of the relevance of the dividend policy, but their opinions are not supported by all. যেমন প্রফেসর ফ্রাঙ্কো মডিগ্লেনি অ্যান্ড মর্টেন এইচ মিলার যেটা যাদের বলা হয়, think that in the perfect world, the value of the firm is not influenced by the distribution of dividend. এবং তারা যে হাইপোথিসিস করছে, তাদের এই হাইপোথিসিসের মূল কথা হচ্ছে আন্ডার দ্য পারফেক্ট মার্কেট সিচুয়েশন, the value of the firm is not influenced by the dividend policy. That is, dividend policy is irrelevant in case of the valuation of a firm. তারা অ্যাজাম্পশন দিচ্ছে 6টা। There will be a perfect capital market where investor will behave rationally. Second হচ্ছে there is no transaction cost. Third হচ্ছে a single investor will not be able to affect the market price of a share. There will be no taxes. The company invest policy is fixed. There is no risk, that is investor can predict the future price that share will certain. এইখানে তার যে ম্যাথমেটিক্যাল ভার্সান যেটা আছে, স্টেপ 1-এ তারা পিও বা এক্সিস্টিং মার্কেট প্রাইস পার শেয়ার বাইর করবে। সেটা হচ্ছে পিও সমান সমান D1 প্লাস P1 ডিভাইডেড 1 প্লাস K। এখানে পি হচ্ছে এক্সিস্টিং প্রাইস পার শেয়ার, কে হচ্ছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, ডি হচ্ছে ডিভিডেন্ড টু বি পেড, আর হচ্ছে পি হচ্ছে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। আর স্টেপ 2-তে আবার মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ইফ নো নিউ অর এক্সটার্নাল ফিনান্সিং এক্সিস্ট থাকে, সেখানে ওই একই ফর্মুলা থাকবে, শুধু এখানে এক্সিস্টিং নাম্বার অফ অর্ডিনারি শেয়ারটা এখানে যোগ হবে। আর স্টেপ 3-তে দ্য কোম্পানিজ ইস্যু নাম্বার অফ নিউ শেয়ার, যদি নিউ শেয়ার দেয় তখন কিন্তু এটা কি হবে, এখানে D1-এর আগে N হবে, N প্লাস M P1 ইন্টু M, এটার জন্য আলাদা কি আছে ফর্মুলা আছে। এবং ইফ দ্য কোম্পানি ইনভেস্ট অপরচুনিটিস, তার জন্যও কি আছে। সব জায়গায় আমি কি করব, মার্কেট প্রাইস পার শেয়ার বাইর করব, কিন্তু সিচুয়েশনগুলো কি 5টা স্টেপ আছে এখানে হাইপোথিসিসের। সে 5টা স্টেপে 5টা ফর্মুলা কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ যেইখানে যে সিচুয়েশন, ওই সিচুয়েশন অনুযায়ী কী করতে হবে, এটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা ওয়াল্টার মডেলে আমার যেটা লাগবে, মার্কেট প্রাইস পার শেয়ার বাই করতে হবে 1 নাম্বার। তারপরে আমার গর্ডন মডেলেও আমার মার্কেট প্রাইস পার শেয়ার বাই করতে হবে, এবং এখানে প্রয়োজনীয় যে ক্যালকুলেশনগুলো ওই 2 মডেলে সেটা কী করে নিতে হবে। আর হাইপোথিসিসে মডিগ্লেনি মিলার মডেলে আমার শেয়ারের মূল্য বাই করতে হবে, বা মার্কেট প্রাইস পার শেয়ার।
নতুন ইস্যুকৃত শেয়ারের মান অনেক সময় বাইর করতে হবে, প্রতিষ্ঠান বা ফার্মের মূল্য বা ভ্যালু কী করতে হবে, বাইর করতে হবে। তাহলে এই ব্যাপার, অর্থাৎ যারা রিলিভেন্ট মনে করে তারা হচ্ছে ওয়াল্টার এবং গর্ডন, আর যারা রিলিভেন্ট মনে করে না তারা হচ্ছে বা মর্টিকুলারি মিলার। এদের যেই মেইন থিমই হচ্ছে যেটাকে কস্ট অফ প্রাইস বাইর করা বা মার্কেট প্রাইস বা শেয়ার বাইর করা, এটাই মূল। এর বাইরে রিলেভেন্ট কিছু ক্যালকুলেশনের প্রয়োজন হবে, এগুলো আমাদের কী করতে হবে, তাইলেই হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে কোনো সমস্যা হলে পরবর্তীতে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।